নতুন দিনের সূচনা। চারিপাশ কুয়াশাচ্ছন্ন। দূরদূরান্তে কুয়াশা ঘেরা, কিছু দেখা যাচ্ছে না। ভোরে পাখির কিচিরমিচির আওয়াজ কানে সুমধুর স্বরে বাজল মিথিলার। সন্তর্পণে চোখ খুলে তাকাল সে। পাশে মিহু আর ইফা শুয়ে আছে। মিথিলা উঠে বসে ওয়াশরুমের হাত মুখ ধুয়ে ঘরে আসে। মিহু আর ইফা এখনো ঘুমিয়ে আছে। মিথিলা একবার ভাবল দুজনকে জাগিয়ে তুলবে। পরক্ষণেই কিছু একটা ভেবে জাগাল না। শাল জড়িয়ে পা বাড়াল ছাদের দিকে। ইয়াস সবে ছাদে এসেছিল, পিছনে শব্দ হতে ঘুরে পিছনে তাকাল। এত সকালে মিথিলাকে ছাদে দেখে ভ্রু কুঁচকে নেয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার সামনে ঘুরে যায়। মিথিলা ছোট ছোট পা ফেলে ইয়াসের পাশে গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে অদূরে তাকিয়ে থাকল কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে। বেশ কিছুক্ষণ যেতে ইয়াস মিথিলার পাশ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আমার মতো সুন্দরী রমণীর পাশে দাঁড়ালে বুঝি আজকাল কারো মনে প্রেমানুভূতি জাগে। মিথিলার কথাটা শুনে ইয়াস থেমে যায়। পিছন ঘুরে তাকায়। ভ্রু উঁচিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইয়াসের থেকে দৃষ্টি ফিরিয়ে মিথিলা পুনরায় সামনে তাকায়। ইয়াস এবার ধপধপ পা ফেলে মিথিলার পাশে এসে দাঁড়ায়। মিথিলার মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিয়ে জিজ্ঞেস করে, মানে? তুই বলতে চাচ্ছিস তুই সুন্দরী? মুচকি মুচকি হাসছিলে কেন আমায় দেখে? ইয়াসে প্রশ্নে মিথিলা পাল্টা প্রশ্ন করে। মিথিলার প্রশ্নটা শুনে ইয়াস দুবার কাশি দেয়। ইনিয়ে বিনিয়ে বলে, কখন হাসছিলাম আমি? আর হাসলেও কি? এখন কি তোর জন্য আমি হাসতে পারবো না? আজীব। মিথিলা এবার ইয়াসের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, হাসবে না কেন? হাসবে। তবে আমাকে দেখে কেন মুচকি মুচকি হাসছিলে হুমম? তোকে দেখে কেন হাসব? আমি প্রকৃতি দেখে হাসছিলাম। এই মনে করিস না আমি তোকে পছন্দ করি। মনে তো করছি না। আমার তো মনে হয় সত্যি তুমি আমাকে পছন্দ করে ফেলেছ। প্রেয়সীর আবদার তাহলে পূর্ণ করছ? মিথিলা কথাটা বলে পাশে ঘুরে ইয়াসের দিকে তাকায়। ইয়াস কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে কিছু না বলে উল্টো ঘুরে পা বাড়ায়। ইয়াস চলে যেতে মিথিলা দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলে কি কখনো ওকে ভালোবাসবে? সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইয়াসদের মামা বাড়ি এসেছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে ইয়াস মিথিলারা সবাই আবার ও বাড়িতে চলে আসে। ইয়াস, মিথিলা, ইফা, মিহু, নীলা, নাবিল, রায়না সবাই গোল হয়ে ছাদে বসে আছে। সবাই বিকালে ঘোরাঘুরি প্ল্যান করছে। অবশেষে সব ঠিক করে সবাই উঠে পড়ে। দুপুরে সবাই ফ্রেশ হয়ে খেয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ে গ্রাম ঘুরতে। আজকে মিহু, মিথিলা, ইফা সবাই নিজেদের শীতের কাপড় নিয়েছে। সেদিনের মতো বিপদে আর পড়তে চায় না। 7 জন একটা ক্ষেতের আইল ধরে হাঁটছে। ইয়াস আর নাবিল সামনে, তার পিছনে মেয়েরা হাঁটছে। ক্ষেতের আইল থেকে ওরা একটা রাস্তায় উঠল। রাস্তাটা একদম সোজা গিয়েছে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, তার পাশে যতদূর দেখা যায় শুধু ক্ষেত আর ক্ষেত। সবাই মিলে কিছুদূর হাঁটতে ইফা চিল্লিয়ে ওঠে মিথিলাকে ধাক্কিয়ে বলে, এই মিথু দেখ সরিষা ক্ষেত, চল ছবি তুলি। মিথিলা একবার সরিষা ক্ষেতটা দেখে। পিছনের ক্ষেতগুলোতে শুধু ধান ছিল। আর এদিকে সরিষা আর সরিষা। চারিপাশ হলুদে ভরা। মিথিলা কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। ইফা হাত টান দিতে ওর দিকে ঘুরে মুখ ভেঙিয়ে বলে, তুই আমাকে তুই করে বলছিস কেন? ভুলে যাস না আমি তোর 1 বছরের সিনিয়র। আগে সুন্দর করে বল, তারপর ছবি তুলে দিব। আসছে,
মিহু আপু আছে, নীলা আপু আছে, রায়না আছে, ওরা আমারে ছবি তুলে দিব, তোরে লাগতো না, যা ভাগ। কি তোমরা দিবা না ছবি তুলে? শেষের কথাটা মিহু, নীলা আর রায়নার দিকে তাকিয়ে বলে। তখন নীলা আগে আগে বলে, ইফা চলো, আমি তোমাকে ছবি তুলে দিব। চলো। নীলার কথা শুনে মিথিলা ফোঁস করে উঠে। ইফাকে কিছু বলতে যাবে তার আগেই দুজন নেমে চলে যায়। পিছনে মিহু আর রায়নাও যায়। মিথিলাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে নাবিল বলে, তুমি যাবা না? কথাটাকে বলেছে মিথিলা না দেখেই চিল্লিয়ে বলে, না যাব না, যাও তোমরা। ইয়াস এবার মিথিলাকে ধমকিয়ে উঠে, এই বেয়াদব মেয়ে, ভদ্রতা শিখিসনি? কার সাথে কিভাবে কথা বলছিস? মিথিলা ঘুরে ইয়াসের দিকে তাকায়। এমনিতেও মাথা গরম এই নীলার ন্যাকামো দেখে তার উপর ইয়াসের ধমক যেন আগুনে ঘি ঢালার সমান। মিথিলা এবার ইয়াসের কাছে গিয়ে দ্বিগুণ চিল্লিয়ে বলে, আমি তো অভদ্ররই জানো না, সব ভদ্র তো ওই নীলামুলা, ওকে নিয়েই থাকো। কথাটা বলে মিথিলা উল্টো হাঁটা শুরু করে। নাবিল একবার মিথিলার যাওয়ার দিকে তাকিয়ে ইয়াসের দিকে তাকায়। কিছু বুঝার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পরক্ষণেই ইয়াসকে বলে, ভাই, ও কি একা যেতে পারবে? নিয়ে আসো তুমি। আর এভাবে রেগেই বা গেল কেন? বাদ দে, মাথায় গ্যাস্ট্রিক আছে, আবার একাই চলে আসবে। চলে আমরা নিচে যাই। ইয়াস নিচে যেতে নাবিল ও নিচে নেমে যায়। সবাই সরিষা খেতে বিভিন্ন ধরনের ছবি তুলে। হঠাৎ মিহুর খেয়াল হয় অনেকক্ষণ ধরে মিথিলাকে দেখছে না ও। সবার মাঝে আশেপাশে তাকিয়ে দেখে মিথিলা নেই কোথাও। মিহু একে একে সবাইকে জিজ্ঞেস করে, কেউ নাকি জানে না। মিহু ভয় কয়েকটা শুকনো ঢোক গিলে। ইয়াসের কথা মাথায় আসতে ইয়াসের কাছে যায়। ইয়াস ওদের থেকে বেশ কিছুটা দূরে ছিল। মিহু দৌড়ে সেখানে গিয়ে ইয়াসকে মিথিলার কথা জিজ্ঞেস করে। ইয়াস অবাক হয়ে বলে ওঠে, মিথিলা তোদের সাথে নেই? মিহু ভীতস্বরে বলে, না, ওকে তো আমি অনেকক্ষণ ধরে দেখছি না, ভাবলাম তোদের সাথে আছে। মিহুর কথা শুনে ইয়াস নাবিলের দিকে একবার তাকায়। চল আমার সাথে। নাবিলকে কথাটা বলতে দুজন ছুটে যায়। মিহু দুজনের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সামনে কি ওদের জন্য বিপদ অপেক্ষা করছে? মিহু হেঁটে ইফাদের কাছে যায়। ইফা মিহুর অবস্থা দেখে বলে, মিহু আপু, কি হয়েছে? মিথিলা আপু কোথায়? মিথিলার নাম শুনতে মিহু ইফাকে জড়িয়ে ধরে অশ্রু ছেড়ে দেয়। ফুপিয়ে বলে ওঠে, ইফু, মিথু কোথায় গেছে? ওকে খুঁজে পাচ্ছি না। মিহুর কথা শুনে ইফা চমকে ওঠে। মিহুকে ওর থেকে ছাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কি বলছো আপু? দেখো মিথু আপু এদিকেই আছে, খুঁজলে পেয়ে যাব, কান্না করো না। চলো। ইফা নীলা আর রায়নাকে আসতে বলে ও মিহুর হাত ধরে উপরে উঠে পড়ে চারপাশে দেখে নিয়ে সামনে হাঁটা শুরু করে। আশেপাশে চোখ বুলিয়ে যাচ্ছে চারজন। ইফা মাঝে মাঝে মিথিলার নাম ধরে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মিথিলা কোথায় তুই? মিথিলা শুনতে পাচ্ছিস? ইয়াস অনেকক্ষণ ধরে চিল্লিয়ে ডেকে যাচ্ছে, কিন্তু না, কোথাও থেকে সাড়া আসছে না। ইয়াস এবার হতাশ দৃষ্টিতে নাবিলের দিকে তাকায়। ক্লান্তস্বরে জিজ্ঞেস করে, মিথিলা কোথায় গেল রে? তখন আমার ওকে এভাবে বলা ঠিক হয়নি, তাই না? আমারই দোষ। এখন ওকে কোথায় খুঁজব? নাবিল আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না ভাই, পেয়ে যাব। আচ্ছা, ও তো বাড়িতেও যেতে পারে। তুমি বাড়িতে কারো কাছে ফোন দিয়ে একটু জিজ্ঞেস করো।
নাবিলের কথাটা শুনে ইয়াস নাবিলের দিকে তাকায়। ফোন বের করে তিতলি হককে ফোন করে। তিতলি হক ধরতে ইয়াস ঝটপট জিজ্ঞেস করে, বড় মা, তিতলি কি বাড়িতে? তিতলি ওপাশে কিছু বলে ফোনটা কেটে দেয়। নাবিল ইয়াসের পানে তাকিয়ে আছে, ইয়াস কি বলে এটা শোনার জন্য। ইয়াস তাকাতে নাবিল কিছু বলতে যাবে তার আগে ইয়াস বলে, মিহুদের ডেকে নিয়ে আসি চল। ও বাড়িতে আছে। নাবিল স্বস্তির শ্বাস নেয়। পিছনে ঘুরে হাঁটা শুরু করে। কিছুপথ যেতে মিহুদের দেখা পেল। মিহু দৌড়ে ইয়াসের কাছে এসে জিজ্ঞেস করে, ইয়াস, মিথিলা কোথায়? বাড়িতে আছে, চল তুই। এখন কোনো প্রশ্ন করিস না। বাড়িতে গিয়ে চল। মিহু কিছু বলে না। 6 জন হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। কয়েক মিনিটে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে গিয়ে দেখল ইয়াসের 2 মামি তিতলি হক, রুকমা হক পিঠা বানাচ্ছেন। ইয়াস গিয়ে তিতলি হককে জিজ্ঞেস করে, বড় মা মিথিলা কোথায়? আছে, দেখ এদিকে কোথাও। ইয়াস ভ্রু কুঁচকে ওখান থেকে চলে আসে। বাড়িটা ঘুরে দেখে কিন্তু পায় না মিথিলাকে। না পেয়ে বেরিয়ে আসে। মিহু, ইফা, নীলা, রায়না, নাবিল সবাই রান্নাঘরে বসেছিল। বসে পিঠা খাচ্ছিল সবাই। ইয়াস গিয়ে পুনরায় মিথিলার কথা জিজ্ঞেস করবে তিতলি হককে, তখন নীলা কেসে উঠে। সবাই ওর দিকে তাকায়। বেচারির খেতে গিয়ে গলায় আটকে গেছে। ইয়াস নীলার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ইফা পানি এনে নীলার হাতে দেয়। নীলা পানি খেতে ইয়াস বলে ওঠে, দেখে খাবে না। মিথিলা মাত্র এদিকে আসতে নিয়েছিল। নীলা আর ইয়াসকে একসাথে দেখে আবার ঘরে ঢুকে যায়। এদিকে রুকমা হক ইয়াস আর নীলার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুচকি হাসে। মিথু, তুই বাড়িতে আসবি আমাদের বলে আসতে পারতি না? তোমরা ব্যস্ত ছিলে? মিহুর প্রশ্নে মিথিলার খাপোছাড়া উত্তর শুনে মিহু খানিকটা রেগে যায়। মিথিলার হাত টেনে ধরে ওর দিকে ঘুরিয়ে বলে, ব্যস্ত ছিলাম মানে? কি বলতে চাচ্ছিস? ব্যস্তই তো ছিলে একে অপরের ছবি তোলা নিয়ে। আর এমন করছো কেন? আমার তো কিছু হয়নি। এমন আমি করছি নাকি তুই করছিস? এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? মিহু এবার মিথিলাকে ঝাঁকিয়ে বলে, দেখ মিথু, এ বাড়িতে আসার পর থেকে খেয়াল করছি তুই কেমন যেন করছিস। কি হয়েছে বল আমাকে? মিথিলা মিহুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কিছু হয়নি আমার আপু। তুই বলবি আর আমি মেনে নিব। বল কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। আর কতবার বললে বিশ্বাস করবে? মিথিলা কথাটা ঝাড়ি মেরে বলে। মিহু কিতক্ষণ মিথিলার পানে তাকিয়ে থাকে। কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। মিথিলা মাথা নিচু করে নেয়। কিছু সময় অতিবাহিত হতে সেও ঘর থেকে বেরিয়ে যায়। তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না রে? কথাটি কর্ণকুহরে প্রবেশ করতে মিথিলা পিছু ঘুরে তাকায়। ইয়াস দাঁড়িয়ে আছে পিছনে। ইয়াসকে দেখেও মিথিলা না দেখার ভান করে আবার সামনে ফিরে। ইয়াস গিয়ে মিথিলার পাশে দাঁড়িয়ে পড়ে রাগী কণ্ঠে বলে, কি রে, কথা বলছিস না কেন? মিথিলা নিশ্চুপ। একদানে সে আকাশপানে তাকিয়ে আছে। কয়েক মিনিট যেতে ইয়াস মিথিলার হাত টেনে ধরে। রাগ দেখিয়ে চিল্লিয়ে বলে, সমস্যা কি? কথা বলছিস না কেন? আর তোর সাহস কি করে হয় একা একা বাড়ি ফিরে আসার? আর এ বাড়িতে একা একা কি করছিস তুই? ডানা গজিয়েছে?
হাত ছাড়ো ভাইয়া। মিথিলা শান্ত কণ্ঠে বলে ওঠে। ইয়াশ মিথিলার হাতটা আরেকটু জোরে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, ছাড়ব না, কি করবি তুই? মিথিলা ছাপটা মেরে হাতটা ছাড়িয়ে নেয়। হাত উঁচিয়ে বলে, দেখুন আমি একা কেন এসেছি, বা এখানে একা কি করছি সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। তাই আপনি এখন যেতে পারেন। তোর কথায় আমাকে চলতে হবে সেটা বলা হয়নি। তো কি বলতে চাচ্ছিস? এটা তোর বাসা না যে তুই বের করে দিবি? বের করে দেওয়া হয়নি, আমার কাছ থেকে যেতে বলছি। আমাকে বিরক্ত করতে না করেছি? আমি তোকে বিরক্ত করছি? হ্যাঁ করছ। যাও এখান থেকে। ইয়াশ আর কিছু বলে না। পাশে রেলিংয়ে একটা ঘুষি দিয়ে রাগ দেখিয়ে চলে যায়। মিথিলা চোখ বন্ধ করে ওখানে দাঁড়িয়ে থাকে। রাত সকাল 9:30। গ্রামের এই 9:30 অনেক রাত বলা চলে। পিচ্চি বাহিনী সবই বাড়িতে চলে গেছে। তিতলি হক, মিনহাজ হকও চলে গেছেন। শুধু ইকবাল হক আর রুকমা হক আছেন। রুকমা হক তার বড় ভাইয়ের রুমের সামনে এসে থামে। দুবার দরজায় কড়া নাড়ে। ভিতর থেকে ঢুকতে বললেই রুকমা হক দরজা খুলে ঢুকে পড়ে। রুকমা হকের বড় ভাই নাজমুল হাসান রুকমা হককে দেখে তাকে বসতে বলে। রুকমা হক বিছানার এক কোণে গিয়ে বসে পড়ে। রুকমা হক বসতে নাজমুল হাসান বলে ওঠেন, তো কি ঠিক করলি? রুকমা হক নাজমুল হাসানের দিকে তাকিয়ে বলে, ভাই ছেলে তো একা আমার না, ওনারও ছেলে, তো উনারও তো এতে সম্মতি থাকা লাগবে, তাই না বলো? ইকবালের কি এতে রাজি নয়? তা এখনো বলতে পারছি না, তবে আমি বললে রাজি হয়ে যাবে। আর নীলা তো খারাপ না, বেশ ভালো একটা মেয়ে। এমন মেয়েকে কে না ঘরের বউ করতে চায় বলো? কিন্তু চিন্তা তো ইয়াশকে নিয়ে। ইয়াশকে নিয়ে তুই চিন্তা করিস না। আমার মনে হয় ইয়াশে বিয়েতে না করবে না। আর আমার তো মনে হয় ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দও করে। নাজমুল হক কথাটা বলতে রুকমা হকের সন্ধ্যায় ইয়াশ আর নীলার ঘটনাটা মনে পড়ে। মৃদু হাসি ফুটে ওঠে ঠোঁটে। রুকমা হক নাজমুল হকের দিকে তাকিয়ে হাসিমুখে বলে, ঠিকই বলেছ ভাই। আচ্ছা, আমি বাড়ি গিয়ে সবার সাথে এই নিয়ে কথা বলে দেখব। তোর যা ভালো মনে হয়। আচ্ছা তাহলে এখন উঠি। এই বলে রুকমা হক বেরিয়ে আসে। রুকমা হক বের হতে দেখে ইকবাল হক আগে থেকেই ওখানে দাঁড়িয়ে আছে। এতে রুকমা হক একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নেয়। কেটে গেছে অনেকগুলো দিন। শীতের শেষ, বসন্তের শুরু। কয়েকদিনে অনেক কিছু পাল্টেছে। কারো মন পাল্টেছে। লেগেছে প্রণয়ের রং। ইফা, মিথিলা কলেজে গিয়েছে। আসতে দুপুর। হক বাড়িতে সবাই আজ ব্যস্ত। বিশেষ করে বাড়ির গিন্নিরা। তারা এক একটা পদ রান্না করতে ব্যস্ত। মিহু একবার নিচে উকিঝুঁকি মেরে আবার নিজ ঘরে চলে যায়। মিথিলা আর ইফা দুপুরে বাসায় ফিরে। দুজন বাড়ি ঢুকেই সোজা মিহুর রুমে চলে যায়। মিথিলা মিহুর রুমের চারপাশ ভালো করে দেখে নিয়ে ইফার দিকে তাকিয়ে বলে, কি রে, এই মহিলা আবার কই গেল? বিয়ের কথা শুই না আবার এখনই শ্বশুর বাড়ি চইলা যায় নাই তো? দেখছিস আমি ঠিকই বলি, এই মেয়ে আমাদের মান সম্মান সব শেষ করে দিবে। হায় আল্লাহ, বলে মিথিলা কপাল চাপড়াতে লাগে। ইফা বিরক্তি সহিত মিহুর দিকে তাকায়। বিরক্তি নিয়ে বলে,
এই তোমার এই ঘ্যানঘ্যান প্যান অফ করো তো। মিহু আপু বাড়িতে আছে আছে তো কই দেখা। ইফা মিথিলার থেকে মুখ ফিরিয়ে বেকনিতে চলে যায়। মিথিলাকে আস্তে করে ডাকে। মিথিলা ইফার পিছন পিছন যায়। মিহু তখন বেকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। বেশ খানিক্ষণ যেতে মিহু ফোন নামিয়ে পিছনে ঘুরে তাকায়। মিহু পিছনে ঘুরতে মিথিলা, ইফা শব্দ করে হেসে দেয়। দুজনের হাসি দেখে মিহু ভ্রু কুঁচকে তাকায়। মিথিলা বলে ওঠে, ইফা দেখছিস মানুষের কত প্রেম। আহা, এত প্রেম তারা রাখে কোথায়? কাঁথার তলে মনে হয়। না না, আজকে থেকে আমি আর কাঁথা গায়ে দিব না। ইফা, মিহু দুজনে একসাথে বলে ওঠে, কেন? সুন্দর করে রেখে দিব, যাতে প্রেমে পড়লে প্রেম ভালোবাসা সুন্দর করে ওই কাঁথার তলে রেখে দিতে পারি। ইফা আর মিহু দুজনে বোকা দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে। মিহু মুখটা কুঁচকে বলে, চলতো ইফা। এ মেয়ের মাথার তার ছিঁড়া। মিহু কথাটা বলে ঘরে চলে যায়। পিছনে ইফাও যায়। মিথিলা দুজনের যাওয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। ও ঘরে ঢুকে মিহুর সামনে দাঁড়িয়ে বলে, এই তুই কি আমাকে পাগল বললি? তোকে পাগল কখন বললাম? ইফু, আমি ওকে একবারও পাগল বলেছি? ইফা মিহুর কথায় দুই দিকে মাথা নাড়ায়। মিথিলার দিকে তাকিয়ে বলে, মিথু আপু, তুমি তো নিজেকে নিজে পাগল বলছ। যাক, এত দিনে তাহলে বুঝেছ যে তুমি পাগল। ইফার বাচ্চা। মিথিলার চিল্লানি শুনে মিহু কান ধরে রাগী দৃষ্টিতে মিথিলার দিকে তাকায়। ইফা চোখ বড় বড় করে বলে, এই মিথু, ভেবেচিন্তে কথা বলছিস তো? মানে তুই কি আমার মান ইজ্জত পানিতে ডুবাতে চাস নাকি? আমার বাচ্চা কই থেকে আসবে? তওবা তওবা, ছি। মিথিলা এবার রেগে রুম থেকে বেরিয়ে যায়। মিথিলা যেতে ইফা আর মিহু জোরে হেসে দেয়। দুজনের হাসির আওয়াজ বাইরে থেকে মিথিলা স্পষ্ট শুনতে পারে। ধূপধাপ পা ফেলে নিজের ঘরের দিকে আগায়। মিথিলার ঘরের আগে ইয়াসের রুম। মিথিলা একবার ইয়াসের রুমে উকি মারে। যা ভেবেছিল ইয়াস নাই বাড়িতে, তাই নিজের রুমে চলে গেল। না হলে ইয়াসকে একটু জ্বালাতন করে আসত। ভ্যাপসা গরমে শাড়ি পরে অতিষ্ঠ মিহু। তার মনে হচ্ছে শাড়িটা খুলতে পারলে ভালোই হতো। আবার একে তো শাড়ি পরিয়েছে, তার উপর সাজ। এই নিয়ে মিহু মিথিলা আর ইফাকে তখন থেকে কথা শুনিয়ে যাচ্ছে। ও তো আর প্রথমবার শ্বশুরবাড়ির লোকজনের সামনে যাচ্ছে না, তো এত সাজানোর কি আছে? মিহুর প্যান শুনে মিথিলা ওর পাশে ধোপাস করে বসে মিহুর দিকে তাকিয়ে বলে, বই না, তুমি কি বিয়েটা করতে চাচ্ছ না? মানে, বিয়ে করতে চাইব না কেন? তো সাজাতে দিচ্ছ না কেন? মিথিলা একবার নিজের পরনে জামদানি শাড়িটা দেখে নিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের মেকআপ দেখে বলে, দেখ, তারা আমাকে আগেও দেখেছে, আর আকদ তো হয়েই আছে। বিয়ে না হওয়ার কথা আসছে কোথা থেকে? আর এভাবে সাজাচ্ছিস বা কেন? মা তো শুধু শাড়ি পরাতে বলেছে, তোরা মাতবাড়ি করিতেছিস কেন? বেয়াদ্দপ, আমার জীবনটা ঝালাফালা করে দিল দুইটায়।
এই অফ যাও, আমরা লাভ ছাড়া কোনো কাজ করি না, সাজাতে দেও এবার। এই তোদের আমাকে সাজিয়ে কি লাভ? এবার ইফা বলে ওঠে, সেটা তোমার উনিকে জিজ্ঞেস করে নিও। ইফা কথাটা বলতে মিথিলা হেসে দেয়, সাথে ইফাও হাসে। মিহু এবার রাগী দৃষ্টিতে দুজনের দিকে তাকায়, দুজনকে ঠেলে বের করে দেয় রুম থেকে। রুমের দরজা আটকিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে লজ্জামিশ্রিত হাসে। মিথিলা প্রায় 1 ঘন্টা ধরে ড্রয়িং রুমে বসে আছে, কিন্তু না যার জন্য বসে আছে সে যেন আসছেই না। মিথিলাকে এতক্ষণ ধরে বসে থাকতে দেখে রুকমা হক এগিয়ে এসে বলেন, মিথু মা, তোর কি কিছু লাগবে? অনেকক্ষণ ধরে বসে আছি সেখানে। মিথিলা রুকমা হকের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বলে, না না মেজো মা, আমার কিছু লাগবে না। আমি তো ভাইয়াদের জন্য অপেক্ষা করছি। ওহহ, আচ্ছা, ওনারা কাছাকাছি চলে এসেছে আপা বলল। আচ্ছা থাক। হ্যাঁ, বলতে তো পারছি না তোমার ছেলের জন্য অপেক্ষা করছি। শেষের কথাটা বিড়বিড় করে বলে আরও কতক্ষণ বসে থাকতে কলিং বেল বেজে ওঠে। রান্নাঘর থেকে রুকমা হক দরজা খুলে দিতে বলে মিথিলাকে। মিথিলা ফতাফত উঠে দরজা খুলে দেয়। ভেবেছিল ইয়াস হবে, কিন্তু না, মিহুর শ্বশুরবাড়ির লোকজন এসেছে। মিথিলা মিষ্টি হেসে সবাইকে ভিতরে আসতে বলে, সবাইকে বসতে বলে মিথিলা রান্নাঘরে তিতলি হককে বলতে যায়। তিতলি হক তাদের জন্য শরবত এবং কিছু মিষ্টি নিয়ে পরিবেশন করে। ততক্ষণে ইকবাল হক, মিনহাজ হক নিচে নেমে পড়েছেন। মিথিলা সবাইকে দেখে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। তখন সামনে মিহুর দেওর রিফাত এসে দাঁড়ায়। মিথিলা প্রথমে ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে তাকে সালাম দেয়। রিফাত সালামের উত্তর দিয়ে বলে, কেমন আছো? মিথিলা মুখে হাসি টেনে বলে, জি আলহামদুলিল্লাহ ভালো, ভাইয়া। আপনি? রিফাত নাক মুখ কুঁচকে বলে, ভাইয়া। দেখো মিথিলা, আমি তোমার 1 ইয়ার সিনিয়র, তাই বলে ভাইয়া। আপনি এসব কি? সিনিয়র তো সিনিয়রই, তাই না? আর আপনি আমার বড়, তো ভাইয়া বলবো না তো কি বলবো? নাম ধরে ডাকতে পারো। মিথিলা এবার ভ্রু গুটিয়ে বলে, সরি ভাইয়া, আপনাকে আমি নাম ধরে ডাকতে পারবো না। কেন? বারণ আছে। কে বারণ করেছে? আমার উনি। কথাটা বলে মিথিলা লজ্জা পাওয়ার ভান ধরে, মাথা নিচু করে বলে, আসলে আমার উনি বলেছে। উনি বাদে আর সব ছেলেকে ভাইয়া ডাকতে। আর যদি ভাইয়া ডাকতে বারণ করে তাহলে চাচা ডেকে দিতে। তাহলে ভাইয়া, আমি কি এখন আপনাকে চাচা ডাকব? মিথিলা প্রশ্নটা করে ভ্রু নাচার। রিফাত টাস্কি খেয়ে বলে, তাই বলে চাচা? আর তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। ওহহ, আচ্ছা ভাইয়া, বাই, পরে কথা হবে। রিফাত ভোতা মুখ করে বলে, হ্যাঁ হ্যাঁ বাই। যাও। মিথিলা রিফাতের পাশ কেটে নিজের রুমের দিকে যায়। মাঝপথে গিয়ে হেসে দেয়, কি গাধাটা না বানালো। আর যা বলেছে সবটা মিথ্যেও তবে বলেনি। তার তো প্রিয় মানুষ আছে। মিথিলা নাচতে নাচতে নিজের রুমের দিকে যাচ্ছিল। ইয়াসের রুমের সামনে যেতে রুমের ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। মিথিলা দাঁড়িয়ে যায়, কি করবে ভাবতে থাকে। মিথিলা ইয়াসের রুমের দিকে তাকিয়ে কিতক্ষণ ভাবল রুমে ঢুকবে কি ঢুকবে না। কিন্তু এর থেকেও ভাবার বিষয়, ইয়াস বাড়িতে কখন আসল? ও তো ড্রয়িং রুমে বসেছিল, ইয়াসের জন্য কই দেখল না তো। মিথিলা এবার রুমের দরজা ভিড়িয়ে রুমে ঢুকে পড়ে।
ইয়াশ বিছানার উপর বসে ফোন স্ক্রল করছিল। মিথিলাকে ঢুকতে দেখে ইয়াশ বিছানা থেকে উঠে দাঁড়ায়। ইয়াশকে দাঁড়াতে দেখে মিথিলা মাঝপথে থেমে যায়। ইয়াশ মিথিলার দিকে কয়েক কদম এগিয়ে আসে। মিথিলার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ছেলেটার সাথে এত কি কথা বলছিলি? মিথিলা কিছুক্ষণ ভাবল ইয়াশ কার কথা বলছে, বুঝতে পেরে বলে, আপুর দেওর উনি। তোর আপুর দেওর না ভাসুর সেটা আমি শুনতে চাইনি। কি কথা বলছিলি দুজন মিলে? মিথিলা ভ্রু উঁচিয়ে বলে, সেটা তুমি জেনে কি করবে? তোকে বলতে বলেছি বলবি? তাহলে আগে আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন তোকে আগে আমি করেছি তো? ইয়াশ এবার রেগে গিয়ে বলে, তোকে আগে আমি প্রশ্ন করেছি মানে তুই আগে উত্তর দিবি। এবার যদি না বলিস তুই ছেলেটার সাথে কি কথা বলছিলি তাহলে আমি ওই তো এর মানে বোঝাবো। ইয়াশের রেগে যাওয়া দেখে মিথিলা ঠোঁট টিপে হাসে। ফাজলামো করে বলে, প্রেমালাপ করছিলাম। ইয়াশ কপাল কুঁচকে বলে, কি করছিলি? বললাম তো প্রেমের আলাপ করছিলাম। ইয়াশ মিথিলার দিকে কয়েক কদম আগায় ফের প্রশ্ন করে, সত্যি বল কি করছিলি? মিথিলা ইয়াশকে আগাতে দেখে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে ঠায় দাঁড়িয়ে রয়। ফের বলে, আরে বললাম তো প্রেমালাপ করছিলাম। বিশ্বাস করছো না কেন? আজীব। ইয়াশ এবার কথাটা শুনে রেগে যায়। মিথিলার কাছে এসে হাত ধরে উল্টো ঘুরিয়ে বুকের সাথে ঠেস দিয়ে দাঁড় করাই। রাগী কণ্ঠে বলে ওঠে, ফাজলামো কম করে করবি? আর কোনোদিন যদি এসব শুনেছি তো আমার থেকে খারাপ কেউ হবে না। মিথিলা প্রতিবাদ জানায়, কেন করব না? যাকে ভালোবাসি সে তো ভালোবাসে না, তাই তো অন্যের সাথে প্রেমালাপ করতে গিয়েছিলাম। ইয়াশ মিথিলার হাতটা জোরে চেপে ধরে। কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলে, সে ভালো না বাসলেও তুই তো বাসিস। তো অন্যের সাথে প্রেমালাপ কিসের? যা প্রেমালাপ আছে যাকে ভালোবাসিস তার সাথে করবি। কথাটা বলে ইয়াশ মিথিলাকে ছেড়ে দেয়। মিথিলা কিছুক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াশের দিকে ঘুরে বলে, তুমি কি আমাকে ভালোবাসো ইয়াশ ভাইয়া? ইয়াশ মিথিলার মুখের দিকে একবার তাকিয়ে জোরে ধমক দেয়। মিথিলা ধমক খেয়ে সুরসুর করে রুম থেকে বেরিয়ে যায়। কয়েকটা ভেঙচিও কাটে ইয়াশকে। তো ভাই পরের মাসে না হয় মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাই? মিনহাজ হক মৃদু হেসে বলেন, মেয়ে তো এখন আপনারই ভাই। আপনার যেমন ইচ্ছে। রাতুল খান মিনহাজ হকের কথায় হাসেন। দুজন আলাপ আলোচনায় মত্ত হতে দূরে দাঁড়িয়ে থাকা ইফা আর মিথিলা মিলুকে দুপাশ থেকে খোঁচা দেয়। ইফা বলে ওঠে, মিথু কালকে থেকে শপিং শুরু করি বল। আরে কালকে থেকে কেন, আজকে থেকে শুরু করা উচিত। তাই না করে মিহু? থাপ্পড় চিনিস বেয়াদব। ইফু দেখছি সেই মিহু আমাদের সাথে কেমন করছে। থাকবো না বিয়েতে। ও করুক একা একা বিয়ে। ইফা মিথিলার কথায় এক ভ্রু উঁচিয়ে বলে, তুমি থাক আর না থাক তাতে আমার কি? আমি থাকব। মিহু এ পর্যায়ে হেসে দেয়। মিথিলা রেগে গিয়ে বলে, এই বান্দর মাইয়া, তোর সাথে আমার কোনো জন্মের শত্রুতা রে। সবসময় আমার বিপরীতে থাকিস কেন? তোমার সাথে তো আমার শত্রুতা, আমি যেদিন হয়েছি মানে যে মুহূর্তে হয়েছি সে মুহূর্ত থেকে। কাল সাপ। মিথিলা বিড়বিড় করেই বলে। মিহুর কান অবধি শব্দটা পৌঁছালেও ইফার কানে পৌঁছায় না। তাই সে চুপ থাকে। আমি রুমে যাচ্ছি, থাক তোরা। মিহু কথাটা বলে নিজের রুমের দিকে অগ্রসর হয়। মিথিলা সামনে তাকাতে রাফসান ইশারা করে ওর কাছে যেতে বলে। মিহু গুটি গুটি পায়ে রাফসানের কাছে যায়। কান পেতে ফিসফিস করে বলে,
কি? রাফসান এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলে, মিহু কোথায়? মিথিলা ভ্রু নাচিয়ে বলে, কেন? আসলে বলছি। রাফসানকে মাঝপথে থামিয়ে দিয়ে মিথিলা বলে ওঠে, দেখুন ভাইয়া, আমি আপুর সাথে আপনাকে এখন দেখা করিয়ে দিতে পারি। তবে আমার লাভ। কত লাগবে? আপাতত 2000 হলে চলবে। মারব তো বিয়েতে? আচ্ছা, দিয়ে দিব। মিথিলা এবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। রাফসানের সামনে দাঁড়িয়ে জোরে বলে, ভাইয়া শোনেন, আপনি তো আপুর সাথে দেখা করতে চাচ্ছেন, চলুন আপনাকে নিয়ে যাই। সবাই মিথিলার কথা শুনে মিথিলার দিকে একবার তাকায়, একবার রাফসানের দিকে তাকায়। রাফসান বোকার মতো মিথিলার দিকে তাকিয়ে আছে। ইফাও মিথিলার দিকে তাকাতে মিথিলা ওকে কিছু বলতে ইশারা করে। এবার ইফাও মিথিলার সাথে সুর ধরে বলে, হ্যাঁ ভাইয়া, চলুন না। সেই কখন থেকে দেখা করতে চাচ্ছেন, হাসুন আসুন। রাতুল খান খুকখুক করে কাশতে মিথিলা রাফসানের হাত ধরে উঠিয়ে নিয়ে আসে ওখান থেকে। মিথিলা আর ইফা রাফসানকে নিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদে গিয়ে মিথিলা রাফসানের সামনে হাত পাতে। আগে টাকা দিন, তারপর দেখা। ধুরর, কিসের টাকা? আমার মানসম্মান তো ডুবালে। আরে দুলাভাই, মান সম্মান কই ডুবালাম? আপনার আপুর সাথে দেখা করতে ইচ্ছে করছিল, আমি সেটা শুধু বলেছি। তাই বলে সবার সামনে এভাবে বলবে? আজকাল সত্যি কথা বললেও মানুষের এমন কথা শোনা লাগে। থাক, দরকার নেই আপনার টাকা, আর দেখা করারও দরকার নেই আপনার, থাকেন। একদম বিয়ের দিন দেখা করবেন। বাই। কথাটা বলে ইফা আর মিথিলা পিছনে ঘুরে হাঁটা ধরে। রাফসান পিছন থেকে চিল্লিয়ে বলে, আরে শালিকারা, দাঁড়াও। মিথিলা ইফা পিছন ঘুরে বলে, না ভাইয়া, একদম বিয়ের দিন দেখা করিয়েন। রাফসান কথাটা শুনে মিথিলা আর ইফার সামনে এসে দাঁড়ায়। দুজনের হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে, যাও এবার। মিথিলা, ইফা দুজন হাইফাই দিয়ে হেসে বলে, এই না হলো আমাদের বড়লোকস দুলাভাই। মিথিলা, ইফা যাওয়ার মিনিট খানিক পর মিহু ছাদে আসে। রাফসানকে দাঁড়িয়ে থাকতে দেখে ও গিয়ে দাঁড়ায় রাফসানের পাশে। রাফসান মিহুর দিকে খানিকক্ষণ তাকিয়ে বলে ওঠে, আচ্ছা, তুমি এত শান্তশিষ্ট, তোমার বোন এত উড়নচণ্ডী কেন? মিহু রাফসানের দিকে ফিরে ভ্রু কুঁচকে বলে, মানে? রাফসান দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার বোন আজকে আমার মানসম্মান খাইছে। মিহু প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতে রাফসান সবটা বলে দেয়। রাফসানের কথা শুনে মিহু খিলখিল করে হেসে দেয়। রাফসান গোমরা মুখে বলে, হাসছ তুমি? মিহু হাসতে হাসতে বলে, তো কি করব? রাফসান মিহুর দিকে তাকায়। এক দৃষ্টিতে মুগ্ধ চোখে দেখতে থাকে তার অর্ধাঙ্গিনীকে। রাফসানকে তাকিয়ে থাকতে দেখে মিহু থামে। রাফসানের দিকে তাকিয়ে বলে, কি দেখছেন? দেখছি একটা মেয়ে এভাবে পেতনির মতো কিভাবে হাসতে পারে। মিহু ভ্রু কুঁচকে বলে, আমি পেতনি? তুমি বলছ? মিহু এবার রেগে গিয়ে বলে, মিথুই ঠিক আছে। শুনুন, বিয়ের আগে আপনার সাথে আমার নো দেখা দেখি। থাকেন আপনি। কথাগুলো বলে মিহু উল্টো ঘুরে হাঁটা শুরু করে। রাফসান দৌড়ে মিহুর সামনে গিয়ে দাঁড়ায়। রাফসানকে সামনে দেখে মিহু রাগ নিয়ে বলে, এই সরুন সামনে থেকে। রাফসান ভাব নিয়ে বলে, আহা, কি দেখা দেখি শুরু করছো বলো তো? তুমি কিন্তু আমার বউ, সো আমি চাইলে এখনই তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। এসব ভাব অন্য জায়গায় দেখান। আমি যদি না যাই কিভাবে নিবেন আপনি? রাফসান মিহুর দিকে খানিকটা আগায়।
কোমর জড়িয়ে কাছে আনে, মুখমণ্ডলে ফু দিয়ে বলে, দেখতে চাও কিভাবে নিয়ে যাব? মিহু পিটপিট করে তাকিয়ে বলে, দরকার নেই, ছাড়ুন। মিহু কথাটা বলতে দেরি রাফসানের ওকে কোলে ওঠাতে দেরি হয়নি। রাফসান মিহুকে পাঁচকোলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা শুরু করে। মিহু চোখ বড় বড় করে বলে, আরে নিচে বাবা, চাচ্চু সবাই আছে, নামান আমাকে। সমস্যা কি তাতে? দেখলে আমারই ভালো। মানে তারা দেখলো আমি তোমাকে কোলে নিয়ে ঘোরাঘুরি করছি। দেখলে ভাববে ছেলের হয়তো বউ ছাড়া চলছে না, চলো আমরা ওদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেই। পরে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলে? মিহু ঠোঁট টিপে হেসে বলে, যদি উল্টোটা হয়? যেমন আপনি আমাকে এভাবে কোলে নিয়ে হাঁটছেন, তারা ভাববে আমার কি না কি হয়েছে। মানে কোথাও আছাড় খেয়ে পড়েছি, ব্যথা লেগেছে, তাই আমাকে এভাবে নিয়ে হাঁটছেন? মিহুর কথাটা শেষ হতে রাফসান ওকে নামিয়ে দেয়। মিহু প্রথমে ভ্রু কুচকালেও পরে দেখে তাদের সিঁড়ি নামা শেষ, তাই রাফসান তাকে নামিয়ে দিয়েছে। মিহু রাফসানের দিকে তাকাতে রাফসান বলে ওঠে, তোমার মুখ দিয়ে সবসময় ফালতু কথাই বের হয়, তাই না? হ্যাঁ আমি ফালতু, তাই ফালতু কথাই বের হয়। রাফসান এবার মিহুর কাছে গিয়ে ওর কপালে চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, মায়াপরীর হুটহাট রাগতে নেই। রাগলেও এই মানবের সামনে না। হুটহাট রাগের পিছনে ওই মায়াবী চেহারাটা বড্ড কাছে টানে। রাফসান মিহুর কানের লতিতে একটা চুমু খায়। মুচকি হাসে প্রেয়সীকে দেখে। উল্টো ঘুরে নিচে চলে যায়। মিহু রাফসানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসে। ভাই, ও কি রাজি হবে? ইকবাল হকের কথায় মিনহাজ হক চিন্তিত স্বরে বলে, ও যতই রেগে থাকুক, বড় ভাইয়ের কথা কখনো অমান্য করবে না নিশ্চয়ই। কিন্তু এতদিন পর? আহা ইকবাল, একবার বলেই দেখি। 20 বছরের আগের মইনুল আর 20 বছর পরের মইনুল এক হবে না নিশ্চয়ই। কথা বড় ভয়ানক জিনিস ভাই। প্রিয়জনদের ছোট ছোট কতগুলো না হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। সেই ক্ষত সহজে সারে না, সহজে ভোলাও যায় না। মিনহাজ হক এবার দীর্ঘশ্বাস ফেলেন। আসলেই প্রিয়জনদের দেওয়া দুঃখগুলো ভয়াবহ হয়। সে মুঠোফোনটা হাতে নিয়ে নিচে অজন্তে পড়ে থাকা একটা নাম্বারে ডায়াল করে। কয়েকবার ফোন করতে রিসিভ হয়। ওপাশ থেকে সালাম দিতে মিনহাজ হক সালামের উত্তর দেয়। জিজ্ঞেস করে, কেমন আছিস ভাই? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। কিছুক্ষণ নীরবতা পালন করে একটা কণ্ঠস্বর ভেসে আসে। সে চাপা কণ্ঠে বলছে, ফোন কেন দিয়েছেন? তোর ভাই আমি, তোকে ফোন দিতে পারি না? ওপাশ থেকে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, ভাই, তা কোথায় ছিলেন এতদিন আপনারা? এতদিন পর ভাইয়ের পরিচয় দিতে এসেছেন। মিনহাজ হক কিছুক্ষণ নিশ্চুপ থাকেন। নীরবতা ভেঙে বলেন, তুই কি আমাদের কথা মনে করেছিস কোনোদিন? তোকে ফোন দিলেও ধরতি না, এখন বলছিস তোর খবর নেইনি। নেওয়ার চেষ্টা করেছি আমি। আচ্ছা ভাই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন সব মিটমাট করে নিলে হয় না? আর বাবাও তো। দেখ ভাই, একদম উনার কথা আমার কাছে বলবা না। এই ডাকটা শুনলেই না আমার গা ঘিন ঘিন করে। উনার চেহারাটা চোখে ভাসে। বিরক্ত লাগে আমার। আচ্ছা বলবো না। একটা কথা রাখবি? ওপাশের ব্যক্তিটি অনিচ্ছা সত্ত্বেও বলে, কি? দেখ, পরের মাসের প্রথম সপ্তাহে মিহুর বিয়ে। আর কয়েকদিন আছে মাত্র। বলছি। মিনহাজ হকের কথা শেষ হতেই ওপাশ থেকে মইনুল হক অবাক কণ্ঠে বলে,
মিহু মায়ের বিয়ে আকদ করা হয়েছিল, এখন ও বাড়ি নিয়ে যাবে। ওপাশ থেকে ভাঙা কণ্ঠ শোনা গেল, ছোট্ট পুতুলটাও মনে হয় বড় হয়ে গেছে, তাই না ভাই? এ পাশে মিনহাজ হক কিছু বলেন না। কিছুক্ষণ পর ওপাশ থেকে শোনা যায়, আমি চেষ্টা করব আসার, তবে না যাওয়ার সম্ভাবনা বেশি। রাখি এখন। কথাটা বলে ওপাশ থেকে ফোন কেটে দেয়। মিনহাজ হক মুঠোফোনটা নামিয়ে ইকবাল হকের দিকে তাকান। ইকবাল হক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সবটা শোনার। মিনহাজ হক বুঝতে পেরে বলেন, না আসার সম্ভাবনা বেশি। কথাটা শুনে ইকবাল হক একটা দীর্ঘশ্বাস ফেলেন। মিনহাজ হক উঠে যেতে সেও উঠে নিজ কক্ষে চলে যান। রাফসানরা বিকালে চলে গেছিল। রাতের খাওয়া দাওয়ার জন্য সবাই নিচে নামতে মিনহাজ হক সবাইকে মইনুল হকের কথা বলেন। সবাই প্রথমে বেশ খানিকটা অবাক হলেও খুশি হন দ্বিগুণ। খাওয়া দাওয়ার এক পর্যায়ে মিথিলা খুশি হয়ে বলে ওঠে, বাবা, ছোট চাচ্চু, আকাশ ভাইয়ারা সত্যি আসবে? মিথিলার কথা শুনে সবাই তাকায় ওর দিকে। মিনহাজ হক মৃদু হেসে বলেন, বলল তো আসতে পারে, দেখি কি করে। মিনহাজ হকের কথা শুনে মুহূর্তেই মিথিলার মনটা খারাপ হয়ে যায়। মন খারাপ নিয়ে ছোট্ট করে বলে বুঝেছি। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যেতে ইয়াস মিথিলার কাছে গিয়ে বলে, তোর আকাশ ভাইয়া আসছে শুনে বেশ খুশি হয়েছিলি দেখলাম। মিথিলা একবার ইয়াসের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, তো খুশি হব না? প্রিয় মানুষ কতদিন পর দেশে আসবে, খুশি হব না বলো? মিথিলা এই বলে চেয়ার থেকে উঠে যায়। ইয়াস মিথিলার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, প্রিয় মানুষ। ধরণী জুড়ে অন্ধকার। শীতের প্রকোটে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। মিথিলা দেয়াল ঘড়ির দিকে একবার তাকালো, 10:30 পেরিয়ে গেছে। দরজা বন্ধ করে লাইট অফ করে এসে বিছানায় শুয়ে পড়ল। এদিকে যে কারো মনে সে ঝড় তুলে রেখেছে তার কোনো হদিস নেই। ইয়াস পায়চারি করে একবার মিথিলার রুমের সামনে যাচ্ছে, আবার ঘুরে তার রুমে আসছে। নিম্নে 5-6 বার এভাবে ঘোরা শেষ তার। মিথিলা রুমের দ্বার হতে নিজের রুমের দিকে যাবে, সামনে মিহুকে দেখে থেমে যায় ইয়াস। মিহু ইয়াসকে পায়চারি করতে দেখে প্রশ্ন করল, তুই এতরাতে এভাবে পায়চারি করছিস কেন? ইয়াস মাথা চুলকে বলে, ওই এমনি একটু হাঁটছিলাম। মিহু এবার ভ্রু কুঁচকে বলে, তাই বলে এই রাতে এভাবে হাঁটছিস? এখনই ঘরে যাচ্ছিলাম। তুই যা, কোথায় যাচ্ছিলি? হ্যাঁ যা, ঘরে যা। আমি পানি নিতে আসছিলাম। আচ্ছা। মিহু চলে যেতে ইয়াস জোরে শ্বাস ফালায়। নিজের রুমে চলে যায়। দরজা, জানালা, লাইট অফ করে শুতে যায়। মিনিটখানিক যেতে উঠে পড়ে বিছানা থেকে। তার মন তো কিছু জানতে চাচ্ছে। এই প্রশ্নের উত্তর না জানলে মনে হয় তার রাতে আর ঘুম হচ্ছে না। ইয়াস উঠে রুমের দরজা খুলে আবার মিথিলা রুমের সামনে যায়। কিছুক্ষণ কিছু একটা ভেবে দরজায় টোকা দেয়। প্রথমবারে মিথিলা দরজা না খুললেও পরের বার টোকা দিতে মিথিলা বিরক্ত মুখে দরজা খুলে দেয়। ইয়াসকে এ সময় দেখে বিরক্তি কেটে অবাক নয়নে তাকায়। মিথিলা মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে ইয়াস ঘরে ঢুকে যায়। আকাশ তোর প্রিয় মানুষ হলো কবে? মিথিলা ঘুরে তাকাতে প্রশ্নের সম্মুখীন হয়। ইয়াস বুকে হাত গুজে খানিকটা আগায় মিথিলার দিক উত্তরের আশায়। মিথিলা ইয়াসকে একবার পর্যবেক্ষণ করে মনে মনে শয়তানি হাসে। বেডা থুবরা খাইয়া পড়ছ তাইলে আমার প্রেমে? আহা কি যে শান্তি লাগতাছে। এবার শুধু তোমার মুখ থেকে বের করানোর পালা।
ওহে আমার প্রেমিক পুরুষ, কবে তোমার মুখে মিষ্টি স্বরে শুনব মিথু, তোকে আমি অনেক ভালোবাসি। ঈশস, ভাবতেই তো মনটা নাচতেছে। এটা যেদিন ঘটবে সেদিন কি হবে? ইয়াসের বিশাল ধমকে মিথিলার ভাবনার ছেদ ঘটে। ইয়াসের দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলে, রাতবিরেতে অন্যের ঘরে এসে এভাবে চিল্লাছ কেন? আজব, তোকে আমি প্রশ্ন করেছি তার উত্তর দে। মানে কি এত রাতে কিসব প্রশ্ন করতে আসছ? দিন কি চলে যাচ্ছিল নাকি? তুই বুঝবি না? বল, আকাশ তোর প্রিয় মানুষ হলো কবে? মিথিলা গিয়ে বিছানার উপর বসে পড়ে কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে থাকে। ইয়াস মিথিলার দিকে তাকিয়েছিল। ইয়াস ভ্রু গুটাতে মিথিলা মিনমিন স্বরে বলে, ছোটবেলা থেকেই তো আকাশ ভাইয়া আমার প্রিয়। আর আমি? মিথিলা চোখ তুলে ইয়াসের দিকে তাকায়। ইয়াস উত্তরের আশায় তাকিয়ে আছে। মিথিলা চোখ এদিক ওদিক ঘুরিয়ে কি বলবে ভাবে। বিছানা থেকে উঠে দাঁড়ায় মুচকি হেসে বলে, তুমিও তো আমার প্রিয় ভাইয়া। ইয়াস স্বস্তির শ্বাস ফেলে ফের ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আমি কেমন প্রিয় আর আকাশ কেমন প্রিয়? মানে দুজন কি সমান সমান? না তো। তাহলে আকাশ ভাইয়া আমার বেশি প্রিয় আর তুমি আকাশ ভাইয়ার থেকে একটু কম। আর কাকে বেশি ভালোবাসিস? মিথিলা এবার মাথা নিচু করে ঠোঁট টিপে হাসল। কিছু বলতে যাবে তার আগে ইয়াস ওকে থামিয়ে বলে ওঠে, যা বলবি ভেবে চিনতে বলবি। মিথিলা ইয়াসের কথায় মাথা নাড়ায়। কিছুক্ষণ ভেবে মুখ খুলে, দেখ দেখ, আমি কিন্তু ভেবে বলতে বলছি তোকে। মিথিলা এবার বিরক্ত হয়। বিরক্তি নিয়ে বলে, আরে ধুরর, আমাকে তো আগে বলতে দিবে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা বল। মিথিলা ইয়াসের দিকে কিছুটা আগায়। মিথিলাকে ওর দিকে আসতে দেখে ইয়াস ভ্রু গুটায়। মিথিলা সেদিকে পাত্তা না দিয়ে ঠুস করে ইয়াসের গালে একটা চুমু খায়। কোনো দিক না তাকিয়ে বিছানায় শুয়ে কম্বলের নিচে ঢুকে যায়। ইয়াস কিছুক্ষণ হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে থাকে। হাতটা গালে ছুঁয়ে মিথিলার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, অসভ্য কোথাকার, বেয়াদব হচ্ছে দিন দিন। ইয়াস বিড়বিড় করতে করতে চলে যায়। ইয়াস যেতে মিথিলা কম্বল থেকে মাথা উঁচু করে মুচকি হাসে। দরজা আটকানোর জন্য উঠে দাঁড়ায়। মুচকি মুচকি হেসে দরজাটা আটকাতে যাবে সামনে ইয়াস এসে দাঁড়ায়। মিথিলা ভয় কয়েক কদম পিছিয়ে যায়। চোখ বড় বড় করে বলে, তুমি ভালো তাহলে আমাকেই বাসিস তাই না? ভ্রু নাচিয়ে কথাটা বলে ইয়াস উল্টো হাঁটা ধরে। মিথিলা ভেঙিয়ে বলে, বয়ে গেছে আমার, তোমাকে ভালোবাসব হা। তুমি ওই নীলাকে নিয়ে থাকো যত্ত সব। কথাটা বলে মিথিলা ঠাস করে দরজা আটকিয়ে দেয়। বিছানায় গিয়ে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে সকলের ব্যস্ততা নজরে পড়ল মিথিলার। কাজের বুয়া সারা বাড়ি সকালে মুছে পরিষ্কার করে ফেলেছে। একদম ঝকঝক করছে। মিথিলা ড্রয়িং রুম উকিঝুঁকি মেরে দেখল কেউ আছে কিনা। কেউ নেই দেখে ও মিহুর রুমের দিকে হাঁটা ধরল। মিহুর রুমে আসতে দেখল ইফা খাটের এক কোণে বসে ঝিমুচ্ছে। মিথিলা গিয়ে ইফাকে ধাক্কা মারে। ইফা পড়ে যেতে নিয়েও পড়ে না। চোখ খুলে মিথিলাকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। একে তো রুম ছাড়তে হয়েছে একজনের জন্য, এখন কি এখানের শান্তি পাব না? সকাল সকাল ইফার এমন তিরিক মেজাজ দেখে মিথিলা দুহাত দিয়ে ইফার মাথায় বাতাস করতে থাকে। কয়েকটা ফুল দিয়ে বলে, কুল কুল বইন। কার জন্য তোর রুম ছেড়েছিস? তোর জামাই আসছে নাকি? জামাই না, আমার শত্রু আসছে।
বিরক্তিকর। তোর শত্রু। ইফা কিছু না বলে ভেঙচি কাটে। মিথিলা এবার মিহুর কাছে যায়। প্রশ্ন করে, আপু কারা আসছে বলো তো? এত সাজসজ্জা কিসের? ছোট চাচ্চুরা আসছে? ওহহ। হ্যাঁ, আকাশ ভাইয়ারা আসছে। কবে? কখন? আরে আস্তে প্রশ্ন কর। আজ রাতের দিকে চলে আসবে। তাই বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে। মিথিলা ইফার দিকে তাকায়। বাঁকা হেসে বলে, ইফা তুই তো এতদিন আকাশ ভাইয়ার রুমে ছিলি, তোকে আস্ত না গিললে হলো। আহা কতদিন পর আমার শান্তি ফিরছে বল। হ্যাঁ তুমি তো শান্তি পাবাই, এখন অশান্তিতে থাকতে হবে আমাকে। ধুরর ভাল্লাগে না। এই ইফা তুই এখন কোথায় ঘুমাবি রে? তোমার মাথার উপর জায়গা দিবে? মিথিলা ভ্যাবাচ্যাকা খেয়ে বলে, আমার মাথার উপরে কিভাবে ঘুমাবি, তবে আমার রুমের ফ্লোরে তোকে জায়গা দিতে পারি। তোর জায়গা তুই রাখো শাকচুন্নি। শাকচুন্নি বললি না আমার ফ্লোরেও তোর জায়গা হবে না। বেদ্যপ মহিলা। ইফা মিহুর দিকে তাকিয়ে রেগে বলে, মিহু আপু তোমার এই খচ্চর বন্ডারে যাইতে বলবা আমার চোখের সামনে থেকে? মিহু আপু তুমিও বলে দাও। এত সকাল সকাল মেজাজ হাই হওয়া ভালো না হু। মিথিলা কথাটা বলে ভেঙচি কেটে বেরিয়ে যায়। ইফা সেদিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা ড্রয়িং রুমে এসে রান্নাঘরে ঢুকে তিতলি হক রুকমা হক রান্না করছিল। তাদের রান্নাবান্না দেখে আবার নিজের রুমের দিকে পা বাড়ায়। অর্ধেক রাস্তা যেতে ইয়াসের সাথে দেখা। ইয়াসকে দেখতে মিথিলার মাথায় শয়তানি চাপে। ইয়াসের একদম পাশ কেটে যায়। যাওয়ার সময় স্লো ভেসে বলে, প্রিয় মানুষটা আসছে তবে। আহা কতদিন পরে তার দেখা পাব। ইয়াস কথাটা শুনে দাঁড়িয়ে যায়। পিছন ঘুরে মিথিলার কাছে যায়। মিথিলার হাত ধরে নিজের কাছে আনে। শাসিত স্বরে বলে, আরেকবার এই প্রিয় মানুষ, কতদিন পর দেখা এসব বলে দেখ আমার থেকে খারাপ কেউ হবে না। ভালোবাসো আমায়। মিথিলা কথাটা বলে ভ্রু নাচায়। ইয়াস এবার মিথিলাকে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে হাঁটা দেয়। মিথিলা ইয়াসকে শুনিয়ে জোরেই বলে, কতদিন আর এড়িয়ে চলবে? একদিন না একদিন তো ভালোবাসি বলতেই হবে ওই মুখে। আগে বললে কিন্তু তোমারই লাভ। চলবে ইনশাআল্লাহ।